22শে শ্রাবণ এই দিনটি শুধু একটি মৃত্যুর দিন নয়, এটি সেই ক্ষণ যেদিন বাংলা ভাষা হারিয়েছিল তার সর্বশ্রেষ্ঠ রত্নকে, অথচ পৃথিবী লাভ করেছিল একটি চিরকালীন আলোর উৎসব। আজ যখন ভারতবর্ষের কিছু প্রান্তে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অবজ্ঞা ও বিদ্বেষের মনোভাব স্পষ্ট, তখন 22শে শ্রাবণের তাৎপর্য যেন আরো গভীর, আরো জরুরি। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন কবি, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, দার্শনিক, শিক্ষক এবং সর্বোপরি একজন চেতনার বাহক। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, আমি চাই মানুষের চেতনা জাগুক। তার প্রতিটি লেখায় এই চেতনা জাগরণের হাতিয়ার। তিনি ছিলেন একজন প্রকৃত ভারতবাসী, যিনি একাধারে আন্তর্জাতিক চিন্তক এবং নিজের শিকড়ের প্রতি গভীরভাবে নিবেদিত। রবীন্দ্রনাথ এমন একজন ছিলেন যিনি গর্ব করে বলেছিলেন, আমার জন্মভূমি, আমার মাতৃভাষা বাংলা, এই আমার অহংকার। রবীন্দ্রনাথ তার লেখনীতে বহুবার ভারতবর্ষের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে স্বাগত জানিয়েছেন। তিনি কখনো ভাষা নিয়ে আধিপত্যের কথা বলেননি। তিনি বলেছেন, ভাষা হোক ভাবের বাহক, বিভেদের নয়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ও জাতির আত্মার অনুসন্ধান বিষয়ক একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দিদি, প্রথমে আজ যে বিষয়টা জানতে ইচ্ছে করছে বা কথা বলতে ইচ্ছে করছে, যে 22শে শ্রাবণকে আমরা শুধু মৃত্যুদিন হিসেবে দেখি, নাকি এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তাবাহী দিনও? কি মনে করেন সেটা? 22শে শ্রাবণ এখন এত বছর পরে আমাদের কাছে একটি প্রয়াণ দিবস নয়, নিঃসন্দেহে এটি আমাদের চিন্তা, চেতনা, বোধকে আরো একবার জাগ্রত করবার দিন আমি মনে করি। আর রাজনৈতিক আলাদাভাবে আমি সেটা দেখিনি কখনো, তবে এবার যেন মনে হচ্ছে দেখা দরকার। কারণ আমরা রবীন্দ্রনাথকে জানি এমন একজন মানুষ হিসেবে যিনি মানবতার গান গেয়েছেন সারাটা জীবন ধরে। কাজেই তার প্রয়াণ দিবস, এখন আমরা যেটাকে আর শোকের দিবস বলি না, তবে হ্যাঁ, শোক তখন হয় যখন, ভয়ও তখন হয় যখন আমরা দেখি যে কোথাও বোধের জগতে রবীন্দ্রনাথ হারিয়ে যাচ্ছেন বোধ হয়। তো সেই জায়গাতে আমার মনে হয় 22শে শ্রাবণ, এবারের 22শে শ্রাবণ হয়তো কিছুটা ব্যতিক্রমী। ঠিক, আমরা আসলে 22শে শ্রাবণ একদিকে আপনি যেমনটা বলছিলেন শোকের দিন, অন্যদিকে আত্মপরিচয়ের বর্ণময় একটা স্মারক। এটি শুধু বাঙালি নয়, ভারতের একটি চেতনার দিবস। এই দিনে আমাদের শুধু রবীন্দ্রনাথকে স্মরণ করলেই হবে না, বরং তার যে আদর্শ, সাহিত্য, শিক্ষা, মানবতা ও সংস্কৃতির উদারতা, এই মূল্যবোধগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলে বোধহয় আমরা আসল জায়গায় পৌঁছতে পারবো। এখন জাতীয়তাবাদ বনাম মানবতাবাদ, রবীন্দ্রনাথ কোন পক্ষ নিয়েছিলেন, এবং সেটা আজকের প্রেক্ষাপটে কোনটা বেশি প্রয়োজনীয় বলে আপনার মনে হয়? আমি তো সবসময় মনে করি মানবতা সবার ঊর্ধ্বে, এবং রবীন্দ্রনাথও নিশ্চয়ই সেটা সবসময় চেয়েছেন যে সবার উপরে মানুষ সত্য। তবে যখন আমার দেশ, আমার জাত, আমার নিজের মানুষ যখন আক্রান্ত হয়, কোথাও তাকে কোথাও সে ভীত, সন্ত্রস্ত, তখন কিন্তু রবীন্দ্রনাথ আহ্বান করেছিলেন যে না, উঠে এসো, এই জায়গাতে তোমাকে ভীরু হলে চলবে না, তুমি এই জায়গাতে ঘুরে দাঁড়াও। আত্মরক্ষা তো সকলের অবশ্যই রাইট রয়েছে আমাদের। সেই জায়গাতে মানবতা আর জাতীয়তাবাদ, এটার দ্বন্দ্ব আসে কিভাবে আমি বুঝি না। একটা আরেকটার সঙ্গে কিভাবে কন্ট্রাডিক্ট করা তো উচিত নয়। ঠিক। আর রবি ঠাকুর বরাবরই মানবতার কথা বলে গেছেন, মানবতার পাঠ শিখিয়ে গেছেন আমাদের। তবে কোনো একটা জায়গায় মনে হয় যে আমরা অনেক সময় অনেকেই বলতে শুনি যে বাঙালি নিজে তার সাহিত্যকে সেই মর্যাদা দিতে পারছে না আজ বর্তমানে। বাঙালি তার যে যারা প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বা সমাজ সংস্কারক বা যারা সাহিত্যিক লেখক, তাদের সাহিত্য পড়ছে না,
না পড়ার কারণে শিকড় থেকে বাঙালি কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন, সেই অভিযোগটা আপনি কতটা সত্যি বলে মনে করেন? না, পড়ছে, অবশ্যই পড়ছে। রবীন্দ্রনাথ না হলে আমরা আজকে বসতাম না 22শে শ্রাবণে। রবীন্দ্রনাথকে যখন পড়ছি আমরা পাশাপাশি যারা সময়কে অতিক্রম করে আমাদের কাছে পৌঁছেছেন, যে সমস্ত শিল্পী সাহিত্যিকরা, আমরা তাদেরও পড়ছি। তবে আরো ব্যাপক হতে হবে। একটা সময় যে কথাটা আমাদের প্রতিবার যে কোনো প্রসঙ্গে এই ব্যাপারটা এসে যায়, বিষয়টা এসে যায়, যে একটা সময় যখন পড়া ছাড়া কিছু ছিল না, এখন পড়া ছাড়া অনেক কিছু রয়েছে। সেই জায়গাতে আমাদের ফোকাস করতে হবে আমার মনে হয়, যে পড়াটাকে, পড়ার দিকে আরেকটু কনসেন্ট্রেট করা, বা যদি না, আমি যদি ধরে নিলাম পড়ছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়ছে না, তাহলে না পড়লেও যা তারা করছে থ্রু দোজ ডিভাইসেস, আমার মনে হয় ওদের মধ্যে জিনিসগুলো পৌঁছানো। রবি ঠাকুরকে সেখানে রবি ঠাকুর এবং আমাদের যারা আছেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের সাহিত্যকে পৌঁছে দেওয়া দরকার। যে মিডিয়াগুলো ওরা দেখছে বা যেগুলোতে ওরা অভ্যস্ত, আমরা সেগুলো কেন ব্যবহার করব না তাহলে? না, এখন রবি ঠাকুরের লেখা, রবি ঠাকুরের গল্প, রবি ঠাকুরের উপন্যাস যদি আজ কেউ পড়ার সুযোগ সুবিধা, আমি সবকিছু সেটা ধরেই বললাম, আজকের প্রজন্ম না পায়, আজকের প্রজন্ম হয়তো গান শুনছে। কারণ গান, কথার কথা, একটা সময় গান শুনতে গেলে অনেকগুলো ডিভাইসের প্রয়োজন ছিল, আজ শুধু হাতের মুঠোয় সেই মুঠোফোনটা আছে যেখানে গান শোনা যাচ্ছে। তো সেখানে হয়তো রবীন্দ্রসঙ্গীতও শুনছে। আজকাল রবীন্দ্রসঙ্গীত অনেকভাবে মার্জিতভাবে, মানে মিউজিক্যালি মার্জিতভাবে এসে পৌঁছে গেছে। তো সেখানে না হয় গানের মাধ্যমেই হলো বা অডিও বুকের মাধ্যমেই হলো, রবি ঠাকুরকে প্রতিষ্ঠা করাটা কতটা প্রয়োজন আজকের প্রজন্মের মধ্যে? প্রয়োজন তো বটেই, কারণ এখনো যেটা আমি প্রথমেই বলছিলাম, যে রবীন্দ্রনাথকে 22শে শ্রাবণ আমরা প্রয়াণ দিবস হিসেবে আজ আর শোক করি না। কারণ আমরা এতদিনে বুঝে গেছি, 85 বছরে আমরা বুঝে গেছি যে প্রতিদিন আমাদের বোধের জগতে, আমাদের চেতনার জগতে রবি উদিত হন, এবং সেই জায়গাতে আমাদের ভয়, যদি উদিত না হন তাহলে কি হবে। এবং এখনো এত বছর পরেও যখন আমরা দেখতে পাচ্ছি যে না, তিনি স্বমহিমায়, প্রবল প্রতাপান্বিত ভাবে সেই রবির মহিমায় আছেন এখনো, আমি সেই জায়গাতে খুব একটা ভয়ের কিছু দেখি না। তবে হ্যাঁ, গানের কথা বললেন, যে গান হচ্ছে, গান শেখে, প্রচুর গানের স্কুল রয়েছে, গানের চর্চা এখন অনেক বেশি হয়, গান, কবিতা, আবৃত্তি, যেটা আগে কিন্তু এতটা হতো না। গান হয়তো হতো, কিন্তু এখন সেই জায়গাতে শুধু কয়েকটা গান শিখিয়ে দেওয়া বা কয়েকটা কবিতার চর্চা করিয়ে দেওয়া যথাযথভাবে ব্যাকরণ মেনে, আমি মনে করি সেখানেই কাজ শেষ নয়। যারা শেখাচ্ছেন, সেই গানটা, যে গানটা বাচ্চাটা গাইছে, সেই গানটা কতটা সে মর্মার্থ উপলব্ধি করতে পারলো, সেই জায়গাতে একটুখানি স্ট্রাইক করা দরকার। সেখানে আরেকটু গভীরে যাওয়া দরকার। শুধু গানটা শিখিয়ে দিলাম না, কবিতাটা, গানটা বললো, স্টেজে বললো, পারফর্ম করলো, একটা অনুষ্ঠান করলো, সেখানেই শেষ নয়। এই জায়গাতে আমরা, এই জায়গাতে কিন্তু অনেকটা আটকে আছে আমার মনে হয়। এই যে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ, কিছু অনুষ্ঠান হলো, গান হলো, নাটক হলো, কিন্তু তারপরে গোটা বছর আমরা কতটা রবীন্দ্রনাথকে আউট অফ সিলেবাসের বাইরে আমরা কতটা রবীন্দ্রনাথকে যাপন করি, এসে যান তিনি প্রতি মুহূর্তে, কিন্তু সোশ্যালি, মানে সবাই মিলে সামাজিক ভাবে আমরা খুব একটা কিন্তু করি না। লেখাপড়ার মধ্যে সিলেবাসে বললাম, সেজন্য আউট অফ সিলেবাসে যা আছে সেটা তো হচ্ছে। নাচের স্কুলে গেলাম, সেখানে রবি ঠাকুরের গানে নাচ করলাম। এমনি 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ ছাড়া আমার মনে হয় আরো বেশি চর্চা হওয়া দরকার। সেখানে তাকে নিয়ে সেমিনার, তাকে নিয়ে, মানে তাকে জানা, বোঝার চেষ্টা, সেটা করা দরকার। এখন বাংলা ভাষা ও সাহিত্য আজ মানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, বা এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্য আজ কেবল আঞ্চলিক পরিচয়ের বাহক হয়ে আছে। এটাই মনে করেন, নাকি জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও তার যথাযথ মর্যাদা পাচ্ছে বলে মনে করছেন আপনি? একেবারেই নয়। বাংলা ভাষা যেখানে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ইতিমধ্যে, সেখানে আমি মনে করি না সে কোথাও ঝঞ্ঝার সম্মুখীন। যদি না আমরা বাঙালিরা সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবেসে থাকি খুব জোরালো ভাবে, মনের থেকে, এবং সেটা বাসাটাই স্বাভাবিক, তাহলে আমি মনে করি না কিছু উটকো মন্তব্য বা কিছু মানুষের, আমার মনে হয় না খুব একটা কাজ করবে। এত পুরনো একটা, এরকম একটা ভাষা, সমৃদ্ধ ভাষা, সেটা আমার মনে হয় না খুব একটা সে ক্ষতিগ্রস্ত হবে।
কিন্তু এই যে আজ 22শে শ্রাবণ, আমরা শোক করা নয়, আপনি শুরুতে বলছিলেন, বরং রবি ঠাকুরের ভাবনা দিয়ে আমরা মানে ভাষা বিদ্বেষ ও সাংস্কৃতিক যে সংকোচের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। কিন্তু আমরা আসলে বাংলা ভাষাকে ছোট করে দেখা মানে রবীন্দ্রনাথকে, তার দর্শনকে এবং ভারতের যে সাংস্কৃতিক বৈচিত্র্যকে অপমান করা হয় বলেই মনে করেন অনেকেই। এটা শুধু বাঙালিদের নয়, সমস্ত ভারতীয়দের দায়িত্ব। কারণ রবীন্দ্রনাথ ছিলেন ভারতের প্রথম নোবেলজয়ী। তো এখন রবীন্দ্রনাথের মৃত্যুর পরে কি আমরা তার মতাদর্শে মানে উত্তরাধিকার যথাযথভাবে ধারণ করতে পেরেছি? যদি মনে করেন যে পারিনি, তাহলে কেন? যা শিখিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের, সেটা কি আমরা পেরেছি তাই সেই পথে চলতে? রবীন্দ্রনাথ তো আমি মনে করি না শুধু বাঙালি, কারণ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র নাটক বিভিন্ন ভাষায় ভারতীয় এবং ভারতের বাইরে হচ্ছে, চর্চা হচ্ছে, অনুদিত হয়েছে। এবং আমরা জানি গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ নিজেই অনুবাদ করেছিলেন, যে জন্য নোবেল পুরস্কার। তো রবীন্দ্রনাথ, আমরা এখনো কিন্তু রবীন্দ্রনাথকে, বাঙালিরা হয়তো বেশি, এখনো কিন্তু আমরা রবীন্দ্রনাথকে আঁকড়ে বেঁচে আছি। আমাদের সুখে দুঃখে, আমাদের কর্মজীবনে, আমাদের বিপদে আপদে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পাই, রবীন্দ্রনাথকে ভরসা করে আমরা বেঁচে আছি এখনো। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ সংকটে, কিংবা রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র চর্চা সংকটে? আমার মনে হয় না এখনো এতটা মানে করুণ অবস্থা হয়েছে যে রবীন্দ্রনাথকে আমরা হারিয়ে ফেলছি। না, এতটা আমরা কি সেই সময়টার জন্য অপেক্ষা করব যখন আমাদের কাছ থেকে আমাদের এই সাহিত্যটা ধীরে ধীরে দূরে চলে যাবে? কারণ একেবারেই নয়, নিশ্চয়ই নয়। তার আগে জোরালো প্রতিবাদ করতে হবে, যেটা আমরা রবীন্দ্রনাথ নিজে যেরকম মানে অন্যায় প্রতিবাদ সবসময় করে গেছেন, এবং তার কথা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তো সেটা সেই জায়গাতে প্রশ্নই ওঠে না। আমরা তার অনেকে সেরকম যদি অবস্থা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জোরালো প্রতিবাদ করতে হবে, সেটা যেভাবেই হোক সর্বতোভাবে সেটা করতেই হবে। যদি আজ আপনি আছেন অনুষ্ঠানে আর আমরা কবিতা পাঠ শুনবো না, সেটা তো হয় না। তবে তার আগে আরেকটা জিনিস, যে কথাটা আমরা বলছিলাম এক্ষুনি, এই যে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার প্রতি যে বর্তমানে কিছু ভারতীয় রাজ্যে বিদ্বেষ ও অবজ্ঞা দেখা যাচ্ছে, এই প্রেক্ষাপটে 22শে শ্রাবণের তাৎপর্য নতুন করে কি দাঁড়ায় বলে আপনার মনে হয়? 22শে শ্রাবণ কি করে একটা নতুন আলো দেখাতে পারে? 22শে শ্রাবণ, যদি 22শে শ্রাবণ মানেই রবীন্দ্রনাথকে আরো একবার ঘুরে ফিরে দেখা, রবীন্দ্রনাথ পাঠ, তাহলে রবীন্দ্রনাথ আমাদের যে শক্তি যোগান, যেটা আমি বারবার বলছি, সেটা আমাদের এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়াতে আমার মনে হয় সাহায্য করবে। যদি এট অল আমাদের সামনে সেরকম কোন সমূহ বিপদ থাকে, আমাদের ভাষা আক্রান্ত হচ্ছে, আমাদের সংস্কৃতি আক্রান্ত হচ্ছে, তাহলে আমার মনে হয় সেখানেও আমরা রবীন্দ্রনাথকে ধরেই যেতে পারি। কারণ আমরা জানি সেই স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রনাথের গান, এবং সবচেয়ে বড় কথা দুটো দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ, এর চেয়ে বড় আর কি হতে পারে? যে এতটা জোরালো তার বাণী, তার তিনি যা রেখে গেছেন আমাদের জন্য, তো সেটা আঁকড়ে কি আমরা আমাদের এই বিপদ থেকে উত্তরণ আমাদের হবে না? ঠিক, একদম আপনি একদম ঠিক বললেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, বলা হয় তিনি ছিলেন জাতির চেতনার সত্তা। একদম যে সময় ব্রিটিশ উপনিবেশিকরা মানে শৃঙ্খলে দেশের মনোবল ভেঙে পড়েছিল, তখন কিন্তু রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক, প্রবন্ধ হয়ে উঠেছিল। নজরুল জেলে রবীন্দ্রনাথের গান নিয়ে বসতেন, বা বিভিন্ন আমরা জানি বহু গান রয়েছে সেই বঙ্গভঙ্গে। ঠিক, এবং বঙ্গভঙ্গের সময় যা গান লিখেছেন, এমনকি আমাদের যে জাতির আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি যে জনগণ মন, তার কলম থেকে জন্ম নিয়েছে। এবং আজ যা ভারতীয় জাতীয় সঙ্গীত, এখন 22শে শ্রাবণ তাই শুধু তার প্রয়াণ দিনই নয়, এটি মানে তার দিনে একটা স্মারক, যেদিন আমরা জাতীয় আত্মপরিচয় সবচেয়ে গভীর স্তরের এক আলোকবর্তিকাকে বিদায় জানিয়েছিলাম। তো আপনার কাছে কিছু শুনবো আজ এই 22শে শ্রাবণ উপলক্ষে। তবে তার আগে আরেকটা প্রশ্ন দিদি, এই জাতীয় সঙ্গীতের রচয়িতাকে 22শে শ্রাবণ দেশ যেভাবে স্মরণ করে, তা কি যোগ্য বলে আপনার মনে হয়? গোটা দেশ যেভাবে স্মরণ করে, এটাই কি তার প্রাপ্য? এই জায়গাতে আমি মনে করি কোথাও খামতি রয়ে গেছে, যেন কবি কোথাও বাঙালির হয়ে রয়ে গেছেন, যেখানে তার আরো অনেক বেশি ছড়িয়ে যাওয়ার কথা ছিল। যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত, যারা শিল্প চর্চার সঙ্গে জড়িত, তারা হয়তো রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করছেন,
আমরা জানি বিভিন্ন জায়গা থেকে আসছেন যারা ভালোবাসেন শান্তিনিকেতনে বা কবিকে নিয়ে লেখাপড়া করছেন, কিন্তু ব্যাপকভাবে বাঙালি যেমন প্রতি মুহূর্তে, প্রতি ঘরে, প্রতিটি বয়সে রবীন্দ্রনাথকে নিয়ে আঁকড়ে ধরে আছে, সেই জায়গাতে আমার মনে হয় আর একটু কাজ করা দরকার। রবীন্দ্রনাথ সেই জায়গাতে হয়তো কোথাও একটা ওনার আরো একটু বেশি প্রাপ্য ছিল বোধহয় কোনো একটা জায়গাতে। আর আজ শুনবো অবশ্যই দিদি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে কি শোনাবেন আজ বলুন? কবিগুরুর কোনো কিছু শোনাচ্ছেন? আমি কি একটাই শোনাবো? একটাই, আমার সময় আজ খুব বেশি নেই আচ্ছা, হাতে, একটাই শুনবো। তাহলে আমি কবিগুরু তো শোনাতে ছিলাম, কিন্তু আমার মনে হলো আজকে যে প্রশ্নগুলো এলো সামনে, সেই জায়গাতে আমি আসলে এই সময় যখন বাংলা ভাষার অস্তিত্ব অনেক জায়গায় চ্যালেঞ্জের মুখে, তখন রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন যে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়ের গভীর একটা স্তম্ভ। তার সাহিত্য, গান, নাটক, চিত্রকলার মাধ্যমে তিনি এমন একটি বাংলা তৈরি করেছিলেন যা আধুনিক, বৈশ্বিক, অথচ মাটির গন্ধে ভরা। বাংলা ভাষা কোনো আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের এক গৌরবময় সংস্কৃতির বাহক, যার ভিত্তি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। কি শোনাবেন দিদি, বলুন আজ? হ্যাঁ, যে কবি বলেন আমাদের যে বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, কিংবা যিনি বলেন দুঃখের বেশে এসেছো বলে তোমারে নাহি ডরিব হে, তো তার প্রতি একটা বুদ্ধদেব বসুর কয়েকটা লাইন আমি শোনাচ্ছি। এই যে প্রশ্নগুলো এলো তার প্রেক্ষিতে আমার মনে হলো এটা পড়া যায় আজকে রবীন্দ্রনাথের প্রতি, কারণ তিনি শেষ পর্যন্ত তিনিই ভরসা আমাদের এই জায়গা থেকে উত্তরণ করে কোথাও একটা জায়গায় নিয়ে পৌঁছে দেবেন। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে, মৃত্যুবহ পুষ্পকে উড্ডিন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। একদম, জীবনের জয় তো নিশ্চয়ই হবে, আমরা আত্মবিশ্বাসী, জয় হবেই। আমরা হারিনি, আমরা হারবো না। অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য। আজ খুব সুন্দরভাবে আপনি আলোকপাত করলেন 22শে শ্রাবণ এবং আজকের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে, যেখানে বাংলা দাঁড়িয়ে আছে, কবিগুরুকে যেভাবে আমরা স্মরণ করছি, খুব সুন্দর আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, 22শে শ্রাবণ এই তারিখটি শুধু বাংলা ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি আমাদের জাতীয় জীবনের একটি সংবেদনশীল, গৌরবময় এবং গভীর তাৎপর্যময় মুহূর্ত। এই দিনই 1941 সালে ভারত ও বাংলা হারায় তার সবচেয়ে উজ্জ্বল সাংস্কৃতিক প্রতিভাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ স্বাধীনতার 78 বছর পর যখন আমরা জাতীয় পরিচয়ের নতুন ব্যাখ্যা খুঁজে ফিরছি, তখন 22শে শ্রাবণ আমাদের স্মরণ করিয়ে দেয় একটি জাতির আত্মা তার সাহিত্য, তার সংস্কৃতিতে এবং তার মনীষীদের চিন্তায় জীবিত থাকে। তাই 22শে শ্রাবণ আজ হয়ে উঠুক বাংলা ভাষার জন্য আত্মসম্মান রক্ষার শপথ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার পুনর্জাগরণ এবং সর্বোপরি রবীন্দ্রনাথের মতো মানবতাবাদের পথে এগিয়ে চলার প্রতিজ্ঞা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।